অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ বৃষ্টি আসার আগেই তিনটা উইকেট বাংলাদেশ টিম হারিয়ে ফেলেছিল প্রথম 5 ওভারের মধ্যে, এবং এই কারণেই কিন্তু ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডে বাংলাদেশের রিভাইস টার্গেটটা এরকম দাঁড়িয়েছে। অনেকেরই একটা কনফিউশনের জায়গা যে ডিএলএসটা কীভাবে কাজ করে। আপনারা যদি চান কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি সেটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। তবে যেহেতু বাংলাদেশ আগেই 3টা উইকেট হারিয়েছে, এই কারণেই টার্গেটটা এরকম হয়েছে। যদি 3টা উইকেট বাংলাদেশ না হারাতো এর মধ্যে, তাহলে বৃষ্টির পরে রিভাইস টার্গেটটা আরও ইজি হতে পারতো বাংলাদেশের জন্য। তবে বাংলাদেশ কিন্তু ম্যাচ থেকে ছিটকে গেছে মূলত বৃষ্টি আসার আগেই। একটা খুব উল্লেখযোগ্য বিষয় যে ইটস আ ভেরি কমন সিনারিও ওয়েন দ্য টার্গেট ইজ টু বিগ বা টার্গেট ইজ কোয়াইট বিগ, ওই সময়টাতে তানজিদ হাসান তামিম কিন্তু আলটিমেটলি আস্থার প্রতিদান দিতে পারেন নাই এখন পর্যন্ত, সেটা ওয়েদার ইটস টি20 ক্রিকেট অর ইটস ওডিআই ক্রিকেট। তবে যখন টার্গেটটা একটু স্মল, তখন দেখা যাচ্ছে যে তানজিদ তামিম তার পটেনশিয়াল অনুযায়ী খেলছেন। সেই ব্যাপারটা নিয়েও ব্যাখ্যা করতে চাই। তার আগে বোলিং ইনিংস নিয়ে একটু কথা বলি যে বোলিং ইনিংসের জায়গাটাতে আসলে খুব বেশি ক্রিটিসাইজ করার জায়গা নাই। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ মেড আ ভেরি গুড কাম ব্যাক, কারণ এরকম একটা সারফেসে আপনি 280-র নিচে যখন প্রতিপক্ষকে বেঁধে রাখবেন, আমার মনে হয় যে ইটস আ ভেরি পার্ট স্কোর এবং ইটস ভেরি মাচ চেজেবল। আপনি যখন এরকম একটা সারফেসে খেলছেন, তখন প্রতিপক্ষকে 280-র নিচে আটকে রাখাতে মানে এটা আপনার একটা মোরাল ভিক্টরি বা একটা ক্রেডিটের জায়গা। কিন্তু ইউ হ্যাভ টু চেজ দ্য টার্গেট ডাউন, মানে আপনাকে তো এটা চেজ করতে হবে। এবং ওয়ানডে ক্রিকেটে এটা কোনো আসলে ব্যাপারের জায়গাই না। তবে বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছে যে ব্যাটিং ইনিংসটা এটা পুরোপুরি ডিসঅ্যাপয়েন্টিং একটা ইনিংস, বিশেষ করে প্রথম 3টা উইকেট। খেয়াল করে দেখবেন তানজিদ হাসান তামিমের আউটটা যদি আমি একটু পর্যালোচনা করি, তাহলে ওই একটা ফিল্ডার ওই জায়গাটায় রাখা হয়েছিল, 2টা স্লিপ রাখা হয়েছে, এবং শাহিন আফ্রিদি কিন্তু একটা প্লয় সেট করেছিলেন যে ডিপ ফাইন লেগের ওই অঞ্চলটাতে বা ডিপ স্কোয়ার লেগ ডিপ ফাইন লেগের ওই মাঝামাঝি অঞ্চলটা যেখানে আসলে একটু ডিপ ফাইন লেগ ঘেঁষা, একদম স্ট্রেইট ওই জায়গাটায় ফিল্ডারটা রেখেছিলেন এবং স্ট্রেইট টু দ্য ফিল্ডার তানজিদ তামিম শটটা এক্সিকিউট করেছেন। হি ডিড নট গেট দ্য এলিভেশন রাইট, এবং ওই প্ল্যানটাই আসলে পাতা হয়েছিল। দেখেন, ওয়ানডে ক্রিকেট যখন আপনি খেলছেন, তখন ইউ হ্যাভ টু বি ভেরি মাচ ক্যালকুলেটিভ। আপনি দেখছেন যে আপনার জন্য এরকম একটা ফাঁদ পাতা হয়েছে, আপনি ওই ফিল্ডারের হাতেই বলটা দিয়ে এসেছেন। আমি তানজিদ তামিম নিয়ে আর একটা আলাদা অ্যানালাইসিস করতে চাই, যেখানে আসলে ধরে ধরে যে ম্যাচগুলোতে তার টার্গেট বড়, সেই ম্যাচগুলোতে আসলে কোন প্রবলেমটা হয়, যে ম্যাচগুলোতে টার্গেট ছোট, ওই ম্যাচগুলোতে ইনিংসটা তিনি বিল্ড আপ করেন কীভাবে, অ্যাপ্রোচ করেন কীভাবে, একদম বিস্তারিত পরিসংখ্যানগত বিশ্লেষণ নিয়ে আমি কথা বলবো। তবে এই ভিডিওটাতে একটু বেসিক বা জেনারেল ওয়েতেই বিশ্লেষণ করতে চাই। একদম পুরোপুরি ফাঁদে পা দিয়েছেন তানজিদ তামিম, যেটা আমার কাছে মনে হয় যে ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে হি কুড হ্যাভ ওয়েটেড, তিনি হয়তো ওয়েট করতে পারতেন, বা তিনি ওই জায়গাটাতে আরেকটু হয়তো সময় নিয়ে ব্যাটিং করতে পারতেন, কারণ দ্য টার্গেট ওয়াজ নট টু বিগ যে আপনাকে শুরু থেকেই এরকম রাশ শট খেলতে হবে। নাম্বার 2 যে বিষয়টা বলবো, সাইফ হাসানের ব্যাটিং নিয়ে আমরা উই হ্যাভ বিন টকিং ফর লাস্ট কাপল অফ উইকস, এবং গত ম্যাচেই আমরা একটা ভিডিও করেছিলাম যে সাইফ এই যে তার বটম হ্যান্ড ডমিনেটেড যে গেমটা, এটা টি20 ক্রিকেটের সঙ্গে অনেক বেশি মাত্রায় সাদৃশ্যপূর্ণ, বাট ওয়েন ইউ আর প্লেয়িং ওডিআই ক্রিকেট আপনাকে কিন্তু সফট হ্যান্ডে ক্রিকেট খেলতে হবে। এবং এইটা তার স্ট্রাগলটা, আপনি যদি তার স্ট্রাগলটা দেখেন 4 নম্বর স্টাম্পের বলে আমরা আউট হওয়ার আগে তার যে স্ট্রাগলিংয়ের জায়গাটা, এরকম স্ট্রাগলিং কিন্তু সাইফ হাসান নর্মালি করেন না। এই স্ট্রাগলিংটা তার আসলে গত বিসিএল থেকে যেমনটা দেখতে পাচ্ছি যে তার ব্যাটিংয়ের টেকনিকে একটা পরিবর্তন এনেছেন। তার এলবো পজিশনটা ইটস পয়েন্টিং টুয়ার্ডস মিড উইকেট রিজন। ইভেন আপনি যদি চিন্তা করেন যে লাস্ট এশিয়া কাপে যখন সাইফ ওয়াজ ভেরি মাচ সাকসেসফুল, তার এলবোটা কিন্তু আসলে মিড উইকেট বরাবর না, তার এলবোটা স্ট্রেইট টুয়ার্ডস দ্য আম্পায়ার। সো ইটস এ নিউ ওয়ে অফ ব্যাটিং, যেটা তিনি আসলে ইনভেন্ট করেছেন বা যেটা তিনি এক্সিকিউট করতে চাচ্ছেন, বাট ইটস নট আমার কাছে মনে হয় যে অ্যাপ্রোপ্রিয়েট রাইট নাও। এই মুহূর্তে সাহেব যখন ওয়ানডে ফরম্যাটটা খেলছেন, বিসিএল থেকে তার স্ট্রাগলিংটা দেখতে পাচ্ছি, এবং আমরা মেবি উই হ্যাভ মেড 4 কন্টেন্টস রিগার্ডিং দিস ফ্যাক্ট, এবং এই 4টা কন্টেন্টই কিন্তু আমরা দেখিয়েছি যে সাইফের এই টেকনিকটা, তার মতো একজন প্রতিভাবান ব্যাটসম্যান, তার মতো একজন প্রমিনেন্ট ব্যাটসম্যান যিনি খুব টাচে ছিলেন, আমি জানি না অল অফ আ সাডেন ওয়াই হি হ্যাজ জাস্ট চেঞ্জ দ্য টেকনিক, চেঞ্জ দ্য ওয়ে হাউ হি প্লেজ ন্যাচারালি, ওই জায়গাটা কেন তিনি পরিবর্তন করেছেন। হ্যাঁ, আবারও বলি, এই টেকনিকটা ইট মাইট হেল্প হিম ডিউরিং টি20s, বাট যখন আপনি ওয়ানডে ফরম্যাটটা খেলছেন, তখন আসলে ইউ হ্যাভ টু প্লে সামটাইমস উইথ সফট হ্যান্ডস, এবং এটা আসলে আপনাকে ওই রকমভাবে সুযোগটা দেয় না সফট হ্যান্ডে ক্রিকেট খেলার জন্য, এবং ওই 4 নম্বর স্টাম্পের বলগুলোতে আপনি বারবার ডিসিভড হবেন, সেটাই হচ্ছেন। হ্যাঁ, টি20 ক্রিকেটে আপনি ইউ আর অলওয়েজ উইলিং টু প্লে ইউর শটস, ওই বলগুলোই দেখা যাবে হয়তো বা হি উইল হুইপ টুয়ার্ডস দ্য মিড উইকেটে বলটা ঘুরাবেন, রাশ শট খেলবেন, তখন হয়তো বা রানগুলো হয়ে যাবে। কিন্তু ওডিআই ক্রিকেটে যখন আপনি ক্যালকুলেটিভ ক্রিকেট খেলছেন, তখন কিন্তু এই কাজটা আসলে হয় না। শান্তর বিষয়টা যদি বলি, নাজমুল শান্ত এটা একটা কমন সিনারিও অ্যারাউন্ড দ্য উইকেট রিজন থেকে, মানে ওই অ্যাঙ্গেলটা থেকে লেফট আর্ম পেসারের জন্য ডেফিনেটলি ইটস ওভার দ্য উইকেট, বাট ওই অ্যারাউন্ড দ্য উইকেটের অ্যাঙ্গেলটা থেকে বল নিপিং ব্যাক ইন টুয়ার্ডস দ্য লেফট হ্যান্ডার, এবং আমার কাছে মনে হয় যে অনেকবার আমরা দেখেছি শান্ত এরকমভাবে ইনকামিং বলে হেড ফল করে তিনি আউট হয়েছেন। একটু ছোট্ট একটা কম্পেয়ার করেছি, এর আগের ম্যাচে মোহাম্মদ ওয়াসিমের এরকম একটা বলে শান্ত কিন্তু খুব ভালো মতো ডিফেন্ড করেছিলেন, এবং আপনি যখন দেখবেন যে ডিফেন্ডের পর ফলো থ্রুর জায়গাটাতে তার ফ্রন্ট লেগটা কিন্তু ক্লিয়ার, তার
ফ্রন্ট লেগটা ব্যাক লেগের সঙ্গে অ্যাক্রস শেপে নাই, অর্থাৎ এই বলটা খুব ভালো মতো ডিফেন্ড করতে পেরেছিলেন বিকজ হিজ শেপ ওয়াজ ভেরি রাইট, তার শেপটা খুব ভালো ছিল, হিজ হেড ওয়াজ নট ফলিং, বাট ইন দিস ওকেশন তার হেডটা পুরোপুরি ফল করছিল এবং তার শেপটা আপ টু দ্য মার্ক ছিল না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে সবসময় কনসিস্টেন্টলি আপনার শেপটাকে ঠিক রাখা ওয়েন আপনি ইন্টারন্যাশনাল স্টেজে ম্যাচ খেলছেন, এটাই আসলে চ্যালেঞ্জের জায়গা। আমার কাছে মনে হয় যে সবাই জানেন হাউ টু ডিল উইথ দ্য পেস পুলার্স, হাউ টু ডিল উইথ দ্য স্পিনার্স এবং হাউ টু আপলিফট ইউর শেপ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল ক্রিকেটার, কিন্তু ওইটাই বিষয়টা হয় যে সবসময় জিনিসটা থাকে না। এই জায়গাটাই আসলে কাজের জায়গা যে আপনার মাসল মেমোরিটাকে সবসময় সচল রাখা। লিটন কুমার দাস আমার কাছে মনে হয় যে হি ওয়াজ ট্রাইং টু প্লে a very big knock, he was playing brilliantly, এক্সিকিউশনগুলো খুব ভালো ছিল, কিন্তু অন আ সারফেস লাইক দ্যাট ওয়েন দ্য বল ইজ নট টার্নিং দ্যাট মাচ, আমার কাছে মনে হয় যে আপনার কাছে সেই লাক্সারিটা নাই টু গো ফর দোজ সুইপ শটস। হ্যাঁ, এক্সিকিউট হলে হয়তো আমরা বলতাম যে ভেরি মাচ ওয়েল এক্সিকিউটেড, বাট যেহেতু রান আসছে আমার কাছে মনে হয় যে লিটন ভার্টিক্যাল ব্যাটে খেলেই কিন্তু রান করতে পারছিলেন, ইভেন হরাইজন্টাল ব্যাটে যে শটগুলো খেলছিলেন সেগুলো কিন্তু খুব ওয়েট করে উইথ সুপ্রিম অথরিটি টেকিং হিজ টাইম তিনি শটগুলোকে এক্সিকিউট করছিলেন। এই টাইপের উইকেট যেখানে আসলে বল কোয়াইট ফ্ল্যাট যাচ্ছে, খুব বেশি টার্নিং করছে না, সুইপ শট করতে যাওয়াটা আমার কাছে মনে হয় একমাত্র লিটন, যার কথা আমি বলবো টেকনিক্যাল কোনো ফল্টের জায়গা ছিল না, বাট দ্য ক্যালকুলেশন ওয়াজ রং। এটা আমার কাছে মনে হয় যে ক্যালকুলেশনটা পুরোপুরি রং ছিল ওই সময়টাতে, বিকজ হি ওয়াজ দ্য সেট ব্যাটার। তাওহিদ হৃদয় যেভাবে আউট হয়েছেন ওইভাবে তিনি আরও বেশ কয়েকবার আউট হতে যাচ্ছিলেন গোয়িং অ্যাক্রস, এবং আমার কাছে মনে হয় যে হি ওয়াজ প্ল্যান্টিং হিজ ফ্রন্ট লেগ টুয়ার্ডস দ্য বোলার এবং তাকে সেই ইনভাইটেশনটা জানাচ্ছিলেন যে টু হিট হিজ প্যাড। এর আগেও একটা দুটা চার তিনি পেয়েছিলেন, বাট আমার কাছে মনে হয় যে ইন ওডিআই ক্রিকেট আপনি সবসময় সেই সুযোগটা পাবেন না। হ্যাঁ, টি-20 ক্রিকেটে স্কোরিং 20-30 ইটস গুড এনাফ, বাট ওয়ান ডে ক্রিকেটে আপনাকে আসলে ইউ হ্যাভ টু স্কোর বিগ অ্যান্ড ইউ হ্যাভ টু ব্যাট ডিপ। তো ওই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে হৃদয় যেটা করতে চেয়েছিলেন লাস্টে মানে ওইভাবে তিনি আউট হয়েছেন। এর আগে ওই প্যাটার্নে খেলতে গিয়ে তিনি বেশ কয়েকবার সফলও হয়েছিলেন বটে, বাট ইটস অল অ্যাবাউট দ্য এক্সিকিউশন। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ব্যাটিং এক্সিকিউশন ওয়াজ টু পোর। তানজিদ তামিম মানে এটা ইটস বিন এ কমন সিনারিও যে তানজিদ তামিম টার্গেটটা যখন বড় ওই সময়টাতেই তানজিদ তামিম ফেইল করে যাচ্ছেন। সাইফ হাসান তার ব্যাটিং টেকনিক আমার কাছে মনে হয় যে হি হ্যাজ সিরিয়াস ইস্যু। আপনি যখন ওডিআই ফরম্যাটটা খেলছেন তখন এই টেকনিক আপনি কতদিন সাস্টেইন করতে পারবেন না, এটা ইটস রিয়েলি এ ম্যাটার অফ কনসার্ন। আমার কাছে মনে হয় আমি বিং আ ওয়েল উইশার অফ সাইফ হাসান, আমি সাইফ হাসানের একজন ওয়েল উইশার। আমি মনে করি যে সাইফ হাসান তার মাথাটা খুব ভালো, তিনি যে টেকনিক্যালি যদি ঠিক থাকেন তাহলে তিনি হি ক্যান রিয়েলি ডেকোরেট দ্য ইনিংস ভেরি ওয়েল এবং তার ইনিংসের প্রোগ্রেসটাও খুব ভালো থাকে। বাট সাইফের মতো একজন প্লেয়ার তার টেকনিক্যাল জায়গা থেকে মানে ভেরি মাচ তার বেস্ট শেপে থাকাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বা খুব গুরুত্ববহ করে। ওই জায়গাটাই মনে হয় সাইফ বারবার রুলড আউট হচ্ছেন, বারবার এই বিষয়টা মিসিং যাচ্ছে বাংলাদেশের জন্য। আর নাজমুল শান্ত তো এইভাবে মানে ইন দিস ম্যানার উই হ্যাভ সিন অন প্লেন্টি অফ ওকেশনস যেখানে তিনি এইভাবে আউট হয়েছেন ভেতরে ঢোকা বলে, এবং কখনও তিনি রাখতে পারেন ওয়েল শেপটা, কখনো রাখতে পারেন এই যাত্রায় তিনি সেটাকে রাখতে পারেন নাই। পুরোপুরি হি ওয়াজ গোয়িং অ্যাক্রস অ্যান্ড হিজ হেড ওয়াজ ফলিং ডাউন, এবং এই বিষয়টাই দিন শেষে আসলে বাংলাদেশকে এই 3টা উইকেটই বাংলাদেশকে দিন শেষে ভুগিয়েছে। আমি বলবো যে বোলিং ইনিংস নিয়ে আসলে খুব বেশি কিছু আলোচনা করার নেই। একটা জায়গা আছে রিশাদ হোসাইনের 50 ওভার্সের বোলিং, স্পেশালি ডিউরিং দ্য মিড ওভার্স। এটা আমি গত বিসিএল থেকে নোটিস করেছি, কারণ হ্যাঁ ডেথ ওভার্সে গিয়ে রিশাদ হয়তো উইকেট পাচ্ছেন বা পেয়েছেন, কারণটা হচ্ছে ডেথ ওভার্সে ব্যাটসম্যানরা দে আর ভেরি মাচ অ্যাটাকিং ইন নেচার এবং তখন দে আর ভেরি মাচ উইলিং টু প্লে দেয়ার শটস, তখন তারা শট খেলছে। কিন্তু ডিউরিং মিড ওভার্স দে আর ডিলিং উইথ সিঙ্গলস, এবং একজন স্পিনারকে যখন 6 বলে 6টা সিঙ্গেল নিয়ে ফেলবে তখন কিন্তু মিড ওভার্সে ওই স্পিনারের আর কোনো কিছু করার থাকে না। সো সারপ্রাইজিং এলিমেন্টগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি এই ব্যাপারটা নিয়েও আলাদা একটা পার্টিকুলার অ্যানালাইসিস করতে চাই, আশা করছি আপনাদেরকে সঙ্গে পাবো। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।